প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করবো। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন বা ধারা। আমাদের বিভিন্ন ধরনের ধারা দেখতে পাই। এই ধারা নিয়ে তোমাদের অষ্টম শ্রেণীটা প্রথম ক্লাস। ক্লাস 9 এবং 10 কিন্তু আরো বিভিন্ন ধরনের ধারা রয়েছে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে শিখবো। তবে আজকে তোমাদেরকে আমি এই অধ্যায়ের পড়ানোর পূর্বে আমি আগে এই অধ্যায়ের বিষয়ে কিছু বেসিক বিষয় আলোচনা করব, যেগুলো শুনলে তুমি পরবর্তীতে অধ্যায়টি ভালো বুঝবে এবং ভালোভাবে শিখতে পারবে। আমরা অধ্যায় প্রত্যেকটা অঙ্কই করবো স্টেপ বাই স্টেপ। তবে তার আগে আমরা একটু প্যাটার্ন বা ধারা বিষয়ে আমরা একটু আইডিয়া নিই যে প্যাটার্ন কিভাবে কাজ করে বা প্যাটার্ন জিনিসটা কি। আচ্ছা, প্যাটার্ন হচ্ছে কোনো একটি নিয়ম মেনে যখন কতগুলো পদ সামনের দিকে অগ্রসর হয় তাকে আমরা প্যাটার্ন বলতে পারি। একটা সিকোয়েন্স, একটা নির্দিষ্ট সিস্টেম নিয়ম সেটা ফলো করে। বিভিন্ন টাইপের প্যাটার্ন রয়েছে, যেমন সমান্তর ধারা, প্যাটার্নের বাংলা অর্থ হচ্ছে ধারা। সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ফিবোনাকি ধারা, বিভিন্ন ধরনের ধারা রয়েছে। এর মধ্যে আমরা যদি আলোচনা করি তাহলে তোমাদের অষ্টম শ্রেণীতে শুধুমাত্র এই সমান্তর ধারা নিয়ে আলোচনা রয়েছে অষ্টম শ্রেণীতে। সমান্তর ধারাটা কি বা সমান্তর প্যাটার্নটা আসলে কি, এটা তুমি জানলে তাহলে তোমার পরবর্তী অঙ্কগুলো আরো সহজ হবে। সমান্তর ধারা হচ্ছে, মনে করো কোনো একটা পদের প্রথম পদ আছে 4, প্রথম পদ। দ্বিতীয় পদের মান হচ্ছে 8, তৃতীয় পদের মান হচ্ছে 12। তুমি খেয়াল করে দেখো, প্রতিবারে দুই দুই প্রতিবারে 4 4 করে কিন্তু পদগুলো আগাচ্ছে। প্রথম পদের মান 4, 4 থেকে 8 হচ্ছে আরো 4 বেশি, আবার 8 থেকে 12 হচ্ছে আরো 4 বেশি। তাহলে প্রতিবারে প্রতিবারে 4 4 করে ধারাটা আগাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। মানে প্রতিবারে সমান অন্তর অন্তর করে আগায়। এখান থেকে এটা 4 বেশি, এখান থেকে এটাও 4 বেশি, বা প্রতিবারে 4 4 করে আগাচ্ছে। প্রতিবারে 4 না, বিভিন্ন সংখ্যা হতে পারে। যেমন একটা পদ রয়েছে 3, এর পরের পদ রয়েছে 6, এর পরের পদ রয়েছে 9। তুমি খেয়াল করে দেখো, এই 3 থেকে 6 কিন্তু 3 বেশি, আবার 6 থেকে 9 কিন্তু 3 বেশি। তাহলে প্রতিবারে সমান অন্তর, প্রতিবারে সমান ব্যবধানে যদি আগায়, এটাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। এটা এক ধরনের প্যাটার্ন, এটা সিস্টেমিক্যালি ওয়েতে আগাচ্ছে। এবার গুণোত্তর ধারা হচ্ছে যে ধারা গুণ আকারে আগায়। গুণ আকারে কিভাবে? যেমন প্রথম পদ 2, এর পরের পদ 4, এর পরের পদ 8, এভাবে আগাচ্ছে। তুমি খেয়াল করে দেখো, এই প্রথম পদের সাথে তুমি যখন 2 গুণ করবে তখনই কিন্তু 4 হচ্ছে। আবার 4 এর সাথে তুমি যখন 2 গুণ করবে তখনই কিন্তু 8 হচ্ছে। আবার 8 এর সাথে তুমি যখন আরো 2 গুণ করবে তখন কিন্তু এখানে কত হবে? 16 হবে। তাহলে প্রতিবারে কোন সংখ্যা, স্পেসিফিক সংখ্যা গুণ করলে যদি পরের পদটা পাওয়া যায়, এটাকে বলা হয় গুণোত্তর ধারা। মানে প্রতিবারে গুণ গুণ করে ধারাটা আগাচ্ছে। ঠিক আছে, এই দুটো ধারা অনেক বেশি পরিমাণে আলোচনা হয়। আরেকটা ধারার নাম আছে ফিবোনাক্কি ধারা। বিজ্ঞানী ফিবোনাক্কি এটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন। এই কারণে তার নাম অনুযায়ী ধারাটার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা কিভাবে কাজ করে? ফিবোনাক্কি ধারা হচ্ছে, মনে করো প্রথম পদ 2, এর পরের পদ 3। ফিবোনাক্কি ধারা হচ্ছে পূর্ববর্তী দুটি পদের সমষ্টি যদি পরবর্তী পদ হয়, এটাকে আমরা বলছি ফিবোনাক্কি ধারা। যেমন 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে এর পরের পদটা 5 হবে। 5 এর সাথে যদি আমি আগের 3 যোগ করি, তাহলে এখানে 5 আর 3 যোগ করলে হয় 5 6 7 8। মানে পূর্ববর্তী দুটি পদ যোগ করলে পরের পদটা পাওয়া যাচ্ছে। 8 এর সাথে আমি যদি 5 যোগ করি তখন পাওয়া যাচ্ছে 13। এইভাবে যদি আগায়, অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের সমষ্টি যদি পরবর্তী পদ হয়, এভাবে যদি ধারা অগ্রসর হয়, তাহলে এটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ধারা তোমরা পড়বে। তবে অষ্টম শ্রেণীতে শুধুমাত্র এই সমান্তর ধারা নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, আমরা এখন অঙ্কে চলে যাই। আমরা অনুশীলনী সবগুলো এমসিকিউ সহ আমরা সবগুলো অঙ্কের সমাধান করবো, যাতে করে তোমরা খুব সহজে অঙ্কগুলো সহজে বুঝতে পারো আর কি। এটা ছিল মোটামুটি ধারা বিষয়ের বেসিক আলোচনা। চলো আমরা পরবর্তীতে আমরা অনুশীলনীতে চলে যাই, সেখানে বিস্তারিত আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। দেখো শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য প্রথম 5টা এমসিকিউ লিখে রেখেছি, আমরা 5টা এমসিকিউ আগে সমাধান করি। দেখো, প্রথমে বলা হয়েছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা আসলে কি। যেমন এটা একটা বর্গ। বর্গ কাকে বলে? যার সবগুলো বাহু সমান। দেখো, এদিকে 3টা মান রয়েছে, এদিকেও 3টা মান, এখানেও 3টা মান, এখানেও 3টা মান। এটা 3 সংখ্যার ম্যাজিক বর্গ। অর্থাৎ এখানে 3টা করে সংখ্যা রয়েছে সব দিকে, পাশাপাশি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমন ভাবে সাজানো হয়েছে, এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। কিভাবে? যেমন ম্যাজিক সংখ্যা হবে 15। অর্থাৎ তুমি যদি এই সাইড যোগ করো, 7 6 2 যোগ করলে দেখবো 15 হচ্ছে। তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে যোগ করো, দেখবা যোগফলটা 15 হবে। এটা হচ্ছে একটা ম্যাজিক সংখ্যার মতো কাজ করে, ম্যাজিক বর্গ আর কি। আবার এই তিনটা যোগ করো, দেখো 15 হবে। এই তিনটা যোগ করো, 4 3 8, দেখবো 15 হবে। এই অ্যাঙ্গেলে গুণ করো,
দেখো 15 হবে। সরি, যোগ করো। তুমি যদি এই তিনটা সংখ্যা যোগ করো দেখবে 15 হবে। যদি এই তিনটা যোগ করো দেখো 15 হবে। মানে যেই থেকে যোগ করো সবগুলো কিন্তু যোগফল 15 হবে। এটা একটা ম্যাজিক সংখ্যা বা বর্গের মতো কাজ করে, ম্যাজিক বর্গ। যেই থেকে যোগ করো সবগুলো যোগফল কিন্তু 15 হচ্ছে। তাহলে আমাদের 1 নম্বরটা সঠিক। কেন্দ্রে ছোট বর্গটি 5। দেখো এখানে পুরোটার মধ্যে কেন্দ্রে যে ছোট বর্গটি রয়েছে এটার মান কিন্তু 5, মাঝখানে কিন্তু 5, তাহলে এই কথাটাও সঠিক। আর ক্ষুদ্র বর্গে 1 থেকে 15 সংখ্যা বসানো, অর্থাৎ এখানে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা বসানো আছে, কিন্তু এই কথাটা কিন্তু ভুল। 1 থেকে 15 না, 1 থেকে 9 পর্যন্ত। তাহলে আমাদের 1 এবং 2 নম্বর হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরের সমাধান। 2 নম্বর বলা হয়েছে নিচের কোনটি 9 দ্বারা বিভাজ্য, কোনটিকে 9 দ্বারা ভাগ যায়। এটা তো একবারে সিম্পল একটা কোয়েশ্চেন। তুমি এটা যোগ করো, দেখবা 9 দিয়ে ভাগ যাবে না। এটা যোগ করে 9 দিয়ে ভাগ করো, নিঃশেষে বিভাজ্য হবে না, পয়েন্টের মান আসবে। তুমি এটা যোগ করো, দেখবা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এই বিয়োগটা করো, দেখো আমরা লিখে রেখেছি 75 থেকে 57 গেলে থেকে 18। 18 কে কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য, 9 দুগুণা 18। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আনসার ঘ। ঠিক আছে। এরপর বলা হয়েছে 9 9 9 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ, অর্থাৎ এই মানটা কোন সূত্রটা মেনে চলে। আমরা তোমাকে যেটা আনসার এটাই তোমাকে আগে দেখাই। যেমন তারা বলছে শত, শত মানে কি 100। তুমি কয়ের মান 100 বসাও, সবগুলো কয়ের মান 100 বসাও, দেখো কোনটা এই মানটা আসতেছে। ঠিক আছে, কয়ের মান 100 বসালে কোন ক্ষেত্রে এই মানটা আসে। আমাদের আনসার হবে এটা। কিভাবে হবে, আমার মানটা বসে আসো। কয়ের মান যদি 100 হয় তাহলে 100 স্কোয়ার মাইনাস 1। এবার 100 কে যদি বর্গ করো তাহলে 100-র মধ্যে শূন্য আছে দুইটা, এখন হয়ে যাবে 4টা, মাইনাস 1। এবার 100, এটা কোন মানটা কত বলো, 10,000। 10,000 থেকে তুমি যখন 1 বিয়োগ করবো তখন কিন্তু মানটা হবে 9,999। অর্থাৎ আমার আনসার হচ্ছে এই যে চলে আসছে এটা। তার মানে কয়ের মান যদি আমি 100 এখানে বসাই তাহলে এই রাশি থেকে আমি এই মানটা পাচ্ছি। তাহলে আমার আনসার হচ্ছে ঘ। ঠিক আছে। এরপর বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এটার আনসার হবে ক স্কোয়ার। এটা সরাসরি তোমাদের এমসিকিউ বইয়ে দেওয়া আছে। তোমরা যদি এই অনুশীলনটা পড়ো সেখানে দেখবে ডিরেক্ট এই প্রশ্নের ডাইরেক্ট আনসারটা দেওয়া আছে, ক স্কোয়ার আনসার হবে। ঠিক আছে, এটা আমি আর বিস্তারিত আলোচনা করছি না, এটা সরাসরি বইয়ের একটি অনুসিদ্ধান্ত। এরপর 5 নম্বরে বলা হয়েছে 1 থেকে 100-র মধ্যে কতটি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ মনে করো একটা সংখ্যা আমি লিখলাম 10। এবার এই সংখ্যাটাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় কিনা। যেমন 10 লেখা যে কথা, 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার লেখা এক কথা। 3 স্কোয়ার করলে হচ্ছে 9, আর 1 স্কোয়ার করলে হচ্ছে 1, করলে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে এই 10 সংখ্যাটাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। এরকম সংখ্যা 1 থেকে 100-র মধ্যে কয়টা আছে। সবাইকে কিন্তু যায় না। যেমন তোমাকে যদি বলা হয় যে 2 কে প্রকাশ করো, এটা কিন্তু সেভাবে যাবে না। কয়টা সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে, এরকম কয়টা সংখ্যা আছে যাদেরকে এভাবে প্রকাশ করা যায়। 1 থেকে 100-র মধ্যে এরকম সংখ্যা আছে 35টা। এটাও সরাসরি তোমাদের বইয়ে প্রশ্নে দেওয়া আছে, একেবারে ডিরেক্ট এই প্রশ্ন এবং আনসারটা দেওয়া আছে। অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে 35টা সংখ্যা আছে যাদেরকে এরকম দুটি সংখ্যার বর্গর যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমাদের 5 নম্বর এমসিকিউ এর আনসার হচ্ছে গ। আশা করি বুঝছো। এবার আসে বাকিগুলো। তারপর দেখো 6 নম্বরে বলা আছে যে এখানে একটি ম্যাজিক বর্গের ছবি দেওয়া আছে। এই ম্যাজিক বর্গ থেকে তোমাকে 6 এবং 7 নম্বর কোশ্চেনের আনসার করতে হবে। হ্যাঁ, এবার এখানে ম্যাজিক বর্গ কি আমরা আগে জেনেছি। ম্যাজিক বর্গ হচ্ছে যে দিক থেকে যোগ করো না কেন সবগুলো ক্ষেত্রেই কিন্তু যোগফলের মান সমান হবে। এখন আমরা যদি ক নাম্বারটা বের করতে চাই তাহলে আমাদেরকে আগে এই ম্যাজিক সংখ্যাটা কত আগে বের করতে হবে, যোগ করলে যোগফলটা কত হয়। আমরা আগে ম্যাজিক সংখ্যাটা বের করি। এই তিনটা সংখ্যা আমরা যোগ করতে পারি, যে কোনো দিক থেকে করলে হবে। আমরা এই তিনটা যোগ করি, তাহলে এখানে আছে 14, এরপরে আছে 13, এরপরে আছে 18। যোগ করলে হয় 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 হাতে আছে 1, একের সাথে যোগ করলে হচ্ছে 4, 45। অর্থাৎ এটা একটা 45 সংখ্যার ম্যাজিক বর্গ। তাহলে আমাদের এটার আনসার হবে 45। এটা আমরা আগে দাগিয়ে ফেললাম। এবার বলা হচ্ছে এই ক নাম্বারের মানটা কত হবে। এই ক নাম্বারের মানটা বের করতে হলে আমরা জানি এই তিনটা যোগ করলেও কিন্তু 45 হবে। আমরা একটা সমীকরণ তৈরি করি, আমরা এই তিনটা যোগ করি, তাহলে এখানে আছে 19, এরপরে আছে ক, এরপরে আছে 11।
এই তিনটা যোগ করলে আমাদের যোগফল হবে 45। আমরা এই সমীকরণটা লিখতে পারি, তিনটা যোগফল 45 হবে। এবার আমরা যোগ করলে হচ্ছে 9 আর 1 যোগ করলে হয় 10, হাতে আছে 1, এখানে যোগ করলে হচ্ছে 30। তাহলে 30 ক সমান সমান 45। এবার আমরা যদি কটাকে বাম দিকে রেখে যদি 30 কে যদি ডান দিকে পাঠাই, তাহলে ক থাকবে বাম দিকে 45 মাইনাস চিহ্ন উল্টে যাবে, হ্যাঁ, ওই পাশে গেলে হবে 30, করলে হচ্ছে 15। তার মানে এই ক নাম্বারে মিসিং রয়েছে 15 সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ। এরপর দেখো 8 নম্বর বলা আছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। যা বলছে আমি তাই করব। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক, তাহলে প্রথম বিজোড় সংখ্যা 1, এরপরে বিজোড় সংখ্যা 3, এরপরে বিজোড় সংখ্যা 5। প্রথম তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যা, এদের যোগফল সমষ্টি করতে বলা হয়েছে। যোগ করো, 5 এর 3 যোগ করলে হয় 5, 6, 7, 8, 8 আর 1 9। এবার এই 9 সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা, এটা কিন্তু সত্য। যেমন 9 সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, তাহলে করলে হচ্ছে 3, তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু সঠিক। বিজোড় সংখ্যা, দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এটাও সঠিক। মৌলিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কাকে বলি? যেমন 9 কে আমি 9, 1, 9 কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে যদি বানানো যায় গুণ করে, তাহলে এটা মৌলিক সংখ্যা না। যদি কোনো কোনো সংখ্যা যেমন 9 ছাড়া 11 আছে, 13 আছে, 15 মৌলিক সংখ্যা না, 17 আছে, 19 আছে, যাদেরকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে তৈরি করা যায় না, ওদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এটাকে 9 কে দেখো এদেরকে ছাড়াও অন্য কিছু কিছু সংখ্যা দিয়েও কিন্তু 9 তৈরি করা যাচ্ছে, তাহলে একটা মৌলিক সংখ্যা 9। তার মানে এই কথাটি মিথ্যা। তাহলে আমাদের আনসার হবে 1 এবং 2। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্যাটার্নের মোটামুটি 8টা এমসিকিউ সমাধান। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথাবার্তার মধ্যে কিছু মিস্টেক হয়, তোমরা খেয়াল করে নিও যে কোনো কোনো ক্ষেত্রে কথা প্রসঙ্গে যোগের জায়গায় গুণ বলেছে, হয়তো বা এটা তুমি একটু কারেকশন করে নিও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 8টা এমসিকিউ। এবার চলে আসো আমরা মেইন অঙ্কে চলে যাই, যেগুলো আমাদের মূলত পরীক্ষা আসবে, বড় অঙ্ক, ব্রড কোশ্চেন আসবে। হ্যাঁ, চলো আমরা নেক্সট অঙ্কের মধ্যে চলে যাই। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে এখানে দুইটি, সরি 9 নম্বরে বলা হয়েছে এখানে দুইটি কোশ্চেন এখানে রয়েছে। প্রথম ক নম্বরে বলা হয়েছে একটা ধারা দেওয়া আছে, খ নম্বরে একটা ধারা দেওয়া আছে। বলা হচ্ছে যে এখানে এক একটা ধারার পদের মধ্যে পার্থক্য কত সেটা বের করে পরবর্তী এই ধারার পরবর্তী দুটি পদ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। আমরা যদি পার্থক্য বের করতে চাই, তাহলে ক নম্বরে এটা ধারাটা এভাবে আগাচ্ছে, প্রথম পদ 7, এরপর আছে 12, এরপর 17, এরপর 22, এরপর 27। তো আমরা যদি পরের পদটা আগে লিখি, অবশ্যই ধারা যদি সামনের দিকে আগাচ্ছে, পূর্বের পদ থেকে কিন্তু পরের পদটা কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আমরা পরের পদ মাইনাস আগের পদ করলে কিন্তু পেয়ে যাচ্ছি পার্থক্যটা কত। এভাবে পার্থক্য বের করতে হয়। একটা করলে হবে, আমি দুটো দেখাচ্ছি। আবার এখানে একই পার্থক্য বের হবে, 17 মাইনাস 12 করলে কিন্তু বের হয়ে যাবে পার্থক্যটা কত, প্রতিবারে কত কত করে আগাচ্ছে, বিয়োগ করলে বের হচ্ছে। এবার আমরা যদি বিয়োগ করি, তাহলে 12 থেকে 7 গেলে থাকে 5, তাহলে প্রতিবারে 5 5 করে ধারাটা আগাচ্ছে। এখানেও কিন্তু সেম হবে। ঠিক আছে, 5 ব্যবধান করে আগাচ্ছে। আমরা যদি এখানে তাকাই, তাহলে পরবর্তী পদ মাইনাস আগের পদ। আবার যদি এই দুটো ব্যবধান করতে চাই, তাহলে পরবর্তী পদ মাইনাস আগের পদ। হ্যাঁ, এই ক্ষেত্রে ব্যবধান করলে হচ্ছে 17 থেকে তোমার যদি 6 যায়, তাহলে থাকছে এখানে 11। ঠিক আছে, তাহলে প্রতিবারে 11 করে আগাচ্ছে। এখানে কিন্তু সেম হবে। হ্যাঁ, প্রতিবারে 11 করে আগাচ্ছে। তাহলে আমরা যদি ব্যবধান বের করতে চাই বা পার্থক্য বের করতে চাই, তাহলে তুমি পরবর্তী পদ মাইনাস আগের পদ করলে কিন্তু পার্থক্যটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে পরের দুটি পদ নির্ণয় করো। দুটো ক্ষেত্রে পরের দুটি পদ নির্ণয় করো। তাহলে পরের পদ বের করতে হলে তুমি দেখো এখানে 5-এর সাথে 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 যদি 5 যোগ করি, তাহলে পরবর্তী পদ পাচ্ছি। 12 এর সাথে 5 যোগ করলে 17, 17 এর সাথে 5 যোগ করলে 22। এভাবে প্রতিবারে 5 5 যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যাচ্ছে। তাহলে 27 এর পরের পদটা হবে 27 যোগ 5 করলে যেটা হবে, এটা হচ্ছে পরের পদ। যোগ করলে কত হয়? 7 8 9 10 11 12, অর্থাৎ 32। ঠিক আছে, 5 যোগ করলে পরের পদটা পেয়ে গেলাম। একইভাবে 32-এর সাথে আমরা যদি 5 যোগ করি, আবার পরের পদটা পাবো। যোগ করলে হচ্ছে 37। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 9 নম্বরের ক নম্বরের হচ্ছে আনসার। ঠিক আছে, সেম ভাবে এখানেও করবে। যেমন প্রতিবারে 11 যোগ করলে পরের পদ পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 50, এর সাথে 11 যোগ করলে পরেরটা পাওয়া যাবে। যোগ করলে হচ্ছে 50, 60, 61। আবার যখন 61-এর সাথে আমরা যখন পরের পদ বের করতে চাই, তখন যোগ করলে বের হয়ে যাচ্ছে 72। ঠিক আছে, এভাবে
পূর্বের যে পদটা আছে প্রতিবারে যত করে আগাচ্ছে সেই পদটা পূর্ববর্তী পদের সাথে যোগ করলে কিন্তু পরের পদ পাওয়া যাচ্ছে। এভাবে প্রতিবার আবার একই পদ বা সিকোয়েন্স মেনটেন করে ধারাটা এগিয়ে যাচ্ছে। এ হচ্ছে তোমাদের 9 নম্বরের ক এবং খ নম্বরের আনসার। তারপর দেখো এখানে শিক্ষার্থীরা এরপর 11 নম্বরে আমাদের এখানে 10 নম্বরে আমাদের এখানে দুইটি অঙ্ক আছে। এখানে আগের মধ্যে সেম অঙ্ক, তবে এখানে প্যাটার্নটা একটু ভিন্ন। এখানে ভিন্ন ধর্মী দুটি প্যাটার্ন তোমাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। যেমন ক নম্বরে বলা হয়েছে এখানে একটা নির্দিষ্ট ধারায় প্যাটার্নটা আগাচ্ছে, এটাকে আমরা বলতে পারি ফিবোনাক্কি ধারা। আমরা এর আগে আলোচনা করেছি। ফিবোনাক্কি ধারা হচ্ছে পূর্বের দুটি পদের সমষ্টি যদি পরের পদ বের হয় তখন এই ধারাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। যেমন 1 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3, 3 5 যোগ করলে 8, অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের সমষ্টি পরবর্তী পদ নির্ণয় করে এটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। চলো আমরা এখানে এই ধারাটি ফিবোনাক্কি ধারা লিখলাম, এবার আমরা এখানে এখানে এটার পরে আরো 3টা পদ নির্ণয় করি। আমাদেরকে বলা হয়েছে যে পরবর্তী সংখ্যা নির্ণয় করার নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলা হয় নাই, যে কোনো পরিমাণ সংখ্যা নির্ণয় করা যেতে পারে। আমরা 3টা সংখ্যা বের করে দেখাই। যেমন 8 এবং 13, এই 3টা সংখ্যা, দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যা পাবো। 3টা সংখ্যা নির্ণয় করে দেখাবো আর পরবর্তী। এবার এটা যোগ করলে হচ্ছে 8 আর 3 যোগ করলে হয় 11, হাতে আছে 1, 21, অর্থাৎ আমাদের এরপরের সংখ্যাটা কিন্তু 21। আবার পূর্ববর্তী দুই সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এবার 13 যোগ 21 যদি যোগ করি, পূর্বের এটা যদি 13 হয় এরপরে আছে 21, যোগ করলে হচ্ছে এই ক্ষেত্রে যোগ করলে কত হয় দেখি। যোগ করলে হয় 3, এর আগে যোগ করলে হয় 4, আর এখানে যোগ করলে হয় 3, 34, অর্থাৎ 13 এর পরে রয়েছে 21, 21 এর পরে রয়েছে 34। এবার আবার যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই তাহলে 21 যোগ 34 যোগ করতে হবে। 21 যোগ 34 করলে হচ্ছে 4 এর আগে যোগ করলে হয় 5, আর এখানে 3 এর 2 যোগ করলে হয় 5। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আমরা পরবর্তী 3টি সংখ্যা নির্ণয় করলাম এবং এটা কি ধরনের ধারা এটা আলোচনা করলাম। এটা দিয়ে খেয়াল করে দেখো, এখানে এটা একটা ভিন্নধর্মী ধারা। এখানে 4 থেকে 4 এর মধ্যে কোনো ব্যবধান নাই, ব্যবধান শূন্য। 4 থেকে 5 দেখো এক বেশি, এক বেশি। আবার 5 থেকে 6 দেখো আবার এক বেশি। এখানে দেখো আবার 8 আর 1 তুমি যদি হিসাব করো তাহলে 8 9 10 11 2 বেশি। ঠিক আছে, তাহলে এখানে এখানে ব্যবধান 1, এখানে ব্যবধান 1। ঠিক আছে, 4 থেকে 5 এক বেশি, 5 থেকে 6 এক বেশি। এখানে ব্যবধান কিন্তু আবার 2। ঠিক আছে, তাহলে এই দুইটা ব্যবধান কিন্তু এখানে ডিফাই করতেছে। মানে প্রতি ক্ষেত্রে আগের দুইটা ব্যবধান পরেরটা নির্ধারণ করে। যেমন এখানে ব্যবধান 0, এখানে 1 ব্যবধান। 1 আর 0 যোগ করলে কিন্তু একই হচ্ছে, অর্থাৎ পূর্ববর্তী দুটি ব্যবধানের সমষ্টি পরবর্তী পদ ডিফাই করে। ঠিক আছে, তাহলে এখানে ব্যবধান 1, 1, আর 1 যোগ করলে হয় 2। আবার এখানে 2 আর 1 যোগ করলে হয় 3। এখানে ব্যবধান কত ছিল? 2 ছিল। এখানে ব্যবধান কত ছিল? 3 ছিল। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এরপরে সংখ্যাটা 5 বেশি হবে। তার মানে 11 যোগ 5 করলে কত হইতেছে? 16। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 16। ঠিক আছে, এবার যদি পরবর্তী সংখ্যা বের করতে চাই তাহলে এখানে ব্যবধান কত হলো বলো? 5 বেশি। ঠিক আছে, যেটা পরের পদে কি হবে? এই দুইটার ব্যবধানের যোগফল হবে পরেরটা। তাহলে 5 আর 3 যোগ করলে 5 6 7 8। তাহলে এখানে 16 যোগ 8, এটা করলে হচ্ছে 8 আর 6 যোগ করলে হয় 4, হাতে আছে যোগ করলে হচ্ছে 2। তাহলে আমাদের এই পরবর্তী এখানে পদটা হচ্ছে 24। তাহলে 16 থেকে 24 কত বেশি? কত ব্যবধান বাড়লো? 16 থেকে 24 8 বেশি। ঠিক আছে না? আচ্ছা, এরপরে পদটা কি হবে? পূর্ববর্তী দুটি পদের ব্যবধানের সমষ্টি আবার পরবর্তী পদ। তাহলে পূর্ব দুই পদের সমষ্টি কত বলো? এখানে তোমার 5 আর 8 যোগ করলে হচ্ছে, প্রথম লিখতেছি আমরা 24, আগে পদটা লিখতেছি, হ্যাঁ। আর 5 আর 5 আর 8 যোগ করলে কত হয়? 13। তাহলে পরের পদটা 13 বেশি হবে। এবার যোগ করলে হচ্ছে 4 5 6, 4 5 6 7, হ্যাঁ। আর এখানে হাতে কিছু নয়, 2 এর আগে যোগ করলে হয় 3। এটাই আনসার। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিবারে পূর্বের দুটি পদ যোগ করলে পরেরটি হচ্ছে, আর এই ক্ষেত্রে পূর্বের দুটি পদের ব্যবধান যেটা আছে সেই ব্যবধান দুটো যোগ করলে পরেরটা হচ্ছে। ঠিক আছে, এভাবে ধারাও কিন্তু হতে পারে। এটা হচ্ছে তোমাদের আনসার। আমরা 3টা পদ বের করে দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 10-এর আনসার। চলে আসো আমাদের পরবর্তী প্রশ্ন 11। দেখো শিক্ষার্থীরা, 11 নম্বর একটি ছোট কোয়েশ্চেন আছে, খুবই সহজ একটা প্রশ্ন। প্রথমে একটা উদ্দীপক দেওয়া হয়েছে
এখানে ৩টি ছবি আছে, ঠিক আছে? দিয়াশলাইয়ের বা কাঠির সংখ্যার ছবি। এবার ক নম্বরে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। খুবই সহজ এবং ছোট একটা প্রশ্ন। তোমাকে বলা হয়েছে কাঠির সংখ্যার তালিকা করো। আমরা দেখতে পাচ্ছি যে ১ম যে ছবিটা আছে, এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা কাঠি আছে। তাহলে আমাদের কাঠির সংখ্যার তালিকা হচ্ছে ১ম এ ৪, এখানে ১, ২, ৩ আবার ৩ টা বেড়েছে। তাহলে এখানে ৩ বাড়িয়ে ৭। এরপর আবার ৩ টা বেড়েছে, তাহলে ৩ বের হয়ে গেছে ১০। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। খুবই ছোট এবং সংক্ষিপ্ত একটি কোয়েশ্চেন। খ নাম্বারে বলা হয়েছে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটি কিভাবে বের হয়? আমরা একবারে সহজ ভাষায় লিখেছি ব্যবধানের মাধ্যমে। যেমন আমাদের তালিকাটি হচ্ছে ৪, ৭, ১০। তাহলে প্রতিবারে দেখো ৩ করে বাড়ছে। ৪ থেকে ৭ ৩ বেশি। ৭ থেকে ১০ ৩ বেশি। তাহলে প্রতিবারে ৩ করে আগাচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে ব্যবধান কত? ৩। হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি যে প্রতি ক্ষেত্রে ৩ করে ব্যবধান আগাচ্ছে। তাহলে আমরা কিভাবে পরবর্তী পদগুলো বের করব? আমরা লিখেছি প্রথম সংখ্যা যদি ৪ হয়ে থাকে, তাহলে পরবর্তী সংখ্যা বা কাঠির সংখ্যা হবে পূর্বের সংখ্যার সাথে আবার কি যোগ হবে? ৩ যোগ হবে। করলে কত হচ্ছে? ৭। আমরা মূলত প্রতিবারে ৩ যোগ করে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারি। একেবারে সহজ কোয়েশ্চেনের আনসার। আবার একইভাবে ৩য় পদ হবে পূর্বের পদের সাথে আবার যদি আমরা ৩ যোগ করি, তাহলে আবার পরবর্তী সংখ্যা বের হচ্ছে। তার মানে আমরা প্রতি বারে কিভাবে আমরা পরবর্তী সংখ্যা বের করব? প্রতি বারে ৩ যোগ করলেই, পূর্বের পদের সাথে ৩ যোগ করলেই পরবর্তী সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা কাঠির সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ধারা। কিভাবে ধারাটা বের হয়েছে, কিভাবে কাঠির সংখ্যা বের হবে সামনের দিকে, এই সিস্টেমে বের হবে ব্যবধানের মাধ্যমে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের খ নাম্বারের আনসার। চলে আসো আমাদের ১১ নম্বর কোশ্চেনের গ নাম্বারের আনসার। এরপর দেখো ১১ নম্বরে গয়ে বলা হয়েছে এখানে পরবর্তী কাঠি সংখ্যা নির্ণয় করে ছবি আঁকো এবং এর সত্যতা যাচাই করো। পরবর্তী চিত্রটা আঁকো এবং এর সত্যতা যাচাই করো। হ্যাঁ? তাহলে আমাদের এখানে পরবর্তী চিত্রে যে কাঠি হবে সেই কাঠির সংখ্যা হবে ১৩টি। কিভাবে বুঝলাম? আমরা প্রতিবারে ৩ করে আগাচ্ছি। ৪ থেকে ৭ ৩ বেশি, ৭ থেকে ১০ ৩ বেশি। ১০ থেকে পরবর্তী ছবিটাও ১০ এর সাথে ৩ যোগ করলে পরবর্তী ছবির মধ্যে কাঠি হবে ১৩টি। আমরা এটাকে লিখে নিয়েছি। এরপর তুমি এটা হচ্ছে সত্যতা যাচাই। তার আগে তুমি এখানে ছবি আঁকতে পারো। এই লাইনের নিচে লিখতে পারো বা ইসের জায়গা থেকে লিখতে পারো পরবর্তী পরবর্তী ছবি বা চিত্র। তাহলে এটা হচ্ছে ১ম ছবিটা। আরো ৩ টা যুক্ত হলো, আরো ৩ টা যুক্ত হলো। এটা হচ্ছে ৪ নাম্বার ছবি। শেষ। পেন্সিল দিয়ে আঁকবে। পরবর্তী চিত্র হচ্ছে এটা, এই লাইনের উপরে এটা ঢুকিয়ে দিবে। পরবর্তী ছবিটা হচ্ছে এটা। এবার এই অঙ্কটা যে হয়েছে, এজন্য তুমি একটি প্রমাণ বা একটি সত্যতা যাচাই হিসেবে তুমি কিছু কথাবার্তা লিখবে। যেমন আমরা এখানে প্রতিবারে যে ৩ করে বাড়ছে, আমরা এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমাদের এই ধারার ক্ষেত্রে একটা সূত্র তৈরি করলাম আমরা ৩ ক যোগ ১। ঠিক আছে? এখন সূত্রটা হয়েছে কিভাবে? সূত্র হবে হচ্ছে এরকম। সূত্রকে আমরা বলি বীজগণিতীয় সূত্র। এটা করার নিয়ম হচ্ছে তোমার প্রতিবারে যদি ব্যবধান ৩ করে আগায়, তাহলে সূত্রটি ৩ দিয়ে হবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করছি। এটা পরবর্তী অঙ্কেও কাজে লাগবে। প্রতিবারে যে ব্যবধানে করে আগায়, ৩ করে আগাচ্ছে বা ৪ করে আগাতে পারে। প্রতিবারে যত ব্যবধানে আগায়, সেই ক্ষেত্রে সূত্রটা সেই সংখ্যাটাই হবে। তাহলে প্রতিবারে ৩ করে যেহেতু আগাচ্ছে, তাহলে আমাদের সূত্রটা হবে ৩। আর ক হচ্ছে তুমি যততম পদ বের করতে চাও। যেমন এটা হচ্ছে এই ধারার ১ম পদ, এটা ২ নম্বর পদ, এটা ৩ নম্বর পদ। তাহলে যত নম্বর পদ বের করতে চাও সেই নাম্বারটা হচ্ছে এই ক এর মান। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এখানে ৩ এর জায়গায় ৩ লিখলাম। যেহেতু ১ম পদ বের করব, তাহলে আমাদের ক এর মান ১। ঠিক আছে? তাহলে ৩ একে ৩। এবার তোমার চিন্তা করতে হবে যে এই পদটা বের করার জন্য আর কত হইলে এই পদটা হবে? ৩ কিন্তু হয়ে গেছে আমার। তাহলে আর কি করলে এটা হবে? নিঃসন্দেহে ১ যোগ করলে এটা হবে। সূত্রটা মূলত এভাবে আমরা তৈরি করেছি, এভাবে সূত্র তৈরি করা হয়। তাহলে এবার করলে কত হচ্ছে বলো? ৩ একে ৩, ১ যোগ করলে ৪। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী এই মানটা বের হয়েছে। আমরা সেকেন্ড পদটা এভাবে বের করতে পারি। একই সূত্র। এই একটা ধারার ক্ষেত্রে যেকোনো একটি ধারার ক্ষেত্রে সূত্র একটাই হবে। এবং এই সূত্র পুরো ধারাটা সবগুলো পদই কিন্তু মেনে চলবে। এবার আমরা যদি এখানে লিখি ৩ গুণ দ্বিতীয় পদ হলে ক এর মান ২ যোগ ১ করলে হয় ৩ দুগুণে ৬, ১ এ যোগ করলে হয় ৭। এই যে দ্বিতীয় পদ। তাহলে আমাদের সবগুলো ধারা যেহেতু এই সবগুলো পদ যেহেতু এই সূত্রটা মেনে চলছে, তাহলে আমাদের ৩ নম্বরের উপরে ৪ নম্বর যে পদটা সেটাও কিন্তু এই সূত্রটাকে মানবে। দেখি মানে কিনা। তাহলে ৪ নম্বর পদ হলে আমরা লিখতে পারি ৩ গুণ ৪ নম্বর পদ হলো ক এর মান ৪ যোগ ১ করলে হচ্ছে ৩ ৪ ১২ ১৩। তার মানে আমাদের ৪ নম্বর পদের সংখ্যা হবে, ৪ নম্বর পদটা যেটা আছে সেই পদের মানটা হবে ১৩। দেখো আমাদের কিন্তু ১৩টা ছবি এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সত্যতা যাচাই। এটা হচ্ছে কাঠির সঙ্গে বের করে আমরা পরবর্তী ছবি নির্ণয় করব। আমাদের গ নম্বরে বলা হয়েছে পরের ছবি নির্ণয় করে
এর সত্যতা যাচাই করো, আমরা পরের ছবি নির্ণয় করলাম এবং এরপরে এর সত্যতা যাচাই করলাম। এই হচ্ছে তোমাদের 11 নম্বরের গোয়ের আনসার। চলে আসো আমাদের পরের অঙ্ক, নেক্সট 12 নম্বর অঙ্ক। 12 নম্বর প্রশ্ন একটি সৃজনশীল প্রশ্ন আছে। এখানে একটি উদ্দীপক আছে, এখানে তিনটা ছবি দেওয়া আছে, ত্রিভুজের ছবি। হ্যাঁ, এবার প্রথম ক নম্বরে বলা হয়েছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। আমরা আগে প্যাটার্নটা লিখেছি, যেমন তোমার এখানে এই প্যাটার্নে প্রথম ছবিতে কাঠি আছে 3টা। ঠিক আছে, এই চিত্রে কাঠি আছে 3টা। এরপর সেকেন্ড ছবিতে কাঠি আছে 5টা, এরপরে ছবিতে কাঠি আছে 7টা। এবার খেয়াল করে দেখো, এই প্যাটার্নটা প্রতিবারে 2 2 করে আগাচ্ছে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে প্যাটার্নটি প্রতিবারে 2 2 করে অগ্রসরমান হচ্ছে। তাহলে 3 নম্বর ছবিতে যদি 7টি কাঠি থাকে, তাহলে 4 নম্বর ছবিতে কাঠির সংখ্যা হবে 7+2 করলে কত হচ্ছে 9 বা 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার, যেখানে বলা হয়েছিল যে এই চিত্রে 4 নম্বর ছবি তৈরি করতে কয়টি কাঠি দরকার হবে। তাহলে প্রতিবারে যদি 2 করে আগাচ্ছে, তাহলে 4 নম্বর ছবি তৈরি করতে আমাদের সাথে সাথে 2 যোগ করলে হয় 9, তাহলে আমাদের 9টি কাঠি প্রয়োজন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 নম্বরের ক নম্বরের আনসার। চলে আসো 12 নম্বরের খ। তারপর খ নম্বরে দেখো বলা হয়েছে এখানে তোমাদের প্যাটার্নের পরবর্তী সংখ্যা বের করার নিয়ম বের করা, একটা সিস্টেম বা নিয়ম বের করার জন্য বলা হয়েছে। খুবই সহজ একটা জিনিস, একটা বুঝলেই তুমি পরবর্তী বিষয়গুলো পারবে। যেমন আমাদের প্যাটার্নের প্রথম ছবিতে পদ আছে 3টা, সেকেন্ড ছবিতে পদ 5টা, 3 নম্বরে আছে 7টি পদ। ঠিক আছে, এখন এখান থেকে আমি একটা সূত্র তৈরি করব। মনে রাখবে যে প্রতিবারে ব্যবধান যা হবে সূত্রটা তা দিয়েই তৈরি হয়। যেমন 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 7 2 বেশি, তাহলে আমাদের সূত্রটা 2 দ্বারাই হবে। এটা মনে রাখবে। তাহলে আমরা সূত্র তৈরি করার জন্য প্রথমে আমরা 2 লিখে ফেলি, প্রথমে 2 লিখে ফেলতে পারি। হ্যাঁ, সূত্রটা 2 দিয়ে হবে। এবার তুমি যদি প্রথম পদ বের করতে চাও, তাহলে ওই সংখ্যার সাথে 1 গুণ করবে। দ্বিতীয় পদ বের করতে হলে সেই সংখ্যার সাথে 2 গুণ করবে। তৃতীয় পদ বের করার সময় সেই সংখ্যার সাথে 3 গুণ করবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার দেখো তো, গুণ করার পরে তোমার এই পদটা তৈরি করার জন্য কি করতে হবে, তুমি তাই করবে। যেমন 2 কে 2, আমার দরকার 3। তাহলে কি করলে আমি এই পদটা পাবো? আমি 1 যোগ করলে এই পদটা পাবো। দেখো সেম ভাবে সবগুলো কিন্তু এভাবে মিলে যাবে। 2 2 গুণা 4, আমার আরো 1 যোগ করলে পরবর্তী পদ পাবো। 3 2 গুণা 6, 1 যোগ করলে পরের পদ পাবো। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি। সূত্রটা কি হবে? অলওয়েজ এখানে 2 থাকবে, ব্যবধান 2, সূত্রটা 2 দিয়ে হবে। আর যেই পদটা আমি বসিয়েছি প্রথম পদ, তার মানটা আমরা ক বিবেচনা করি। অজানা মান, এটা এক্স ওয়াই দিলেও হয়, আমরা ক বিবেচনা করলাম। আর +1 এর +1, এটা হচ্ছে আমার এই ধারার সবগুলো পদ বের করার সূত্র। অর্থাৎ তুমি যে কোনো পদ এটা দিয়ে বের করতে পারবে, যেখানে ক এর মান হচ্ছে ওই পদের সংখ্যা। কত পদ বের করতে চাও, তুমি যদি 100তম পদ বের করতে চাও, তাহলে এই সূত্র লিখে লিখে তুমি ক এর মান 100 লিখবে, 100তম পদ বের হয়ে যাবে। ঠিক আছে, প্রতিবারে বারে 2 যোগ করে আমাকে দীর্ঘ সময় যাওয়ার দরকার নেই। যদি বলা হয় এই ধারাটার বা এই যে ধারাটা আগাচ্ছে 1 লক্ষ নাম্বারে কে আছে বা পদটা কত, সেটা এটা দিয়ে বের হয়ে যাবে 1 সেকেন্ডে। তোমাকে করে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, একইভাবে এখানে সূত্র হয়ে গেছে 2 ক যোগ 1, যেখানে ক হচ্ছে পদ সংখ্যা। তুমি কত নম্বর পদ বের করতে চাও? দ্বিতীয় পদ, তাহলে ক এর মান 2। এরকম একইভাবে এখানে সূত্র হয়ে গেছে 2 ক যোগ 1। তার মানে এই ধারাটার পরবর্তী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 2 ক যোগ 1। এর মাধ্যমে তুমি পরবর্তী যে কোনো সংখ্যা, এই ধারাটার যে কোনো পদ বের করতে পারবে। তাহলে আমাদের সূত্র কি হলো? পরবর্তী পদ বের করার নিয়ম 2 ক যোগ 1। এটা হচ্ছে আমার খ নম্বরের আনসার। অর্থাৎ এই ধারার যে কোনো পদ, পরবর্তী পদ তুমি 2 ক +1, এই সিস্টেমে তুমি পরবর্তী পদ বের করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 12 নম্বরের খয়ের আনসার। চলে এসো 12 নম্বরের গ। এরপর দেখো গ নম্বরে কি বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে যে এই প্যাটার্নটি আগাচ্ছে, এর 100তম পদ, শত মানে 100, 100তম পদ বের করতে হলে কতগুলো কাঠির প্রয়োজন। ঠিক আছে, এখন আমরা জানি যে এই ধারাটা যেভাবে আগাচ্ছে, এই ধারার যে কোনো পদ কিন্তু এই সূত্র দিয়ে বের করে, যে আমরা খ নম্বরে দেখেছি। এই ধারার যে কোনো পদ 2 ক যোগ 1, এই সূত্র দ্বারা যে কোনো পদ বের করা যায়। মানে কতগুলো পদ সেখানে আছে, যেমন এখানে প্রথমে 3, এরপরে 5, এরপরে 7। এবার 100 নম্বরের পদটা কত, সেটাই মূলত বের করতে বলা হয়েছে। 100 নম্বরের পদ যত, ওই পরিমাণ কাঠি দ্বারা ছবিটা তৈরি করা হচ্ছে। তাহলে 100তম পদ বের করতে আমরা কি বের করতে পারবো? সূত্রটা লিখলাম, এবার 2 এর জায়গায় 2। যদি 100তম পদ বের করতে চাও, তাহলে কয়ের মান 100, যততম পদ কয়ের মান তত, +1। এবার এটা করলে হচ্ছে 100 × 200, এখানে আছে 1, তার মানে 201টি। এটা কি বের হয়েছে? এটা হচ্ছে আমার আনসার। এটা বের হয়েছে
এরকম যদি তুমি যদি ছবি আঁকতে চাও তাহলে 100 নম্বরের ছবিটা তৈরি করতে 201টা কাঠি লাগবে। মানে এই ছবি তৈরি করতে 3টা কাঠি, এখানে 5টা, এখানে 7টা। 100 নম্বরের ছবিটা তৈরি করতে 201টি কাঠি লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 12 নম্বরের গ নাম্বারের আনসার। এবার আসো আমরা লাস্ট সেমিট করে ফিরি 13 নম্বর। এটা করলে আমাদের অধ্যায় মোটামুটি শেষ। চলে আসো অঙ্ক নাম্বার 13। এই 13 নম্বরে তোমাকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, এরপর বলা হয়েছে যে 29, 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অর্থাৎ কোন দুটি সংখ্যাকে বর্গ করে সমষ্টি করলে যদি 29 এবং 37 হয়, এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে সমষ্টির বর্গর সমষ্টি রূপে। তাহলে আমরা লিখেছি, দেখো 29কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 5 5 25, 2 2 4, 4 আর 25 যোগ করলে কিন্তু 29 হচ্ছে। তাহলে আমরা এই সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। সেম ভাবে 37কে আমরা লিখতে পারি 6 6 36, 1 1 1, 36, 1 যোগ করলে হয় 37। তাহলে আমরা এই সংখ্যাটাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার। এবার খ নম্বরে বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করো। আমরা তালিকাটাকে লিখলাম, লেখার পরে খেয়াল করে দেখো তালিকাটি প্রতি বারে বারে 8 করে অগ্রসর হচ্ছে। অর্থাৎ 5 থেকে 13 8 বেশি, 13 থেকে 21 8 বেশি, প্রতিবারে কিন্তু 8 8 করে এগোচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পূর্ববর্তী পদের সাথে 8 যোগ করলে পরবর্তী পদটা পেয়ে যাচ্ছি। সিম্পল। তাহলে আমরা এর পরবর্তী যদি 4টি পদ বের করতে চাই তাহলে প্রতিবার 8 যোগ করলেই পরবর্তী পদটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের তালিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে ষষ্ঠ পদ, সপ্তম, অষ্টম, নবম, এই 4টা পদ বের করি আমরা। ষষ্ঠ পদ হবে, এটার সাথে 8 যোগ করলে আমরা পরের ষষ্ঠ পদটা পেয়ে যাচ্ছি। প্রতিবার 8 যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে? 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। এটা হচ্ছে আমাদের নেক্সট পদ। আবার আমি যখন পরবর্তী পদ বের করবো আবার 8 যোগ করব, করলে কত হচ্ছে? যোগ করো, যোগ করলে হয় 45, 5 6 7 8, অর্থাৎ 53। 8 যোগ করলে 53 হচ্ছে পরবর্তী পদ। ঠিক আছে, এরপর আসো এর পরের পদ দেখো। এর পরের পদ হবে 53 যোগ আবার 8 যোগ করতে হবে, করলে কত হচ্ছে? 8 9 10 11, অর্থাৎ 61 পরের পদ। এরপরের পর যদি বের করতে চাই তাহলে 61 যোগ 8 করলে হচ্ছে 6 9 69। ঠিক আছে, এই হচ্ছে আমার খ নাম্বারের আনসার। আমি এই ধারার পরবর্তী 4টি পদ নির্ণয় করলাম ব্যবধানের ধারা। প্রতিবার 8 করে আগাচ্ছে, 8 যোগ করলে পরবর্তী পদ বের হয়ে যাচ্ছে। সিম্পল। এবার আসে আমাদের লাস্ট কোয়েশ্চেন গ নম্বর। গ নম্বরে বলা হয়েছে তালিকার প্রথম 50 পদের সমষ্টি নির্ণয় করে। এটা একটু জটিল, আমরা একটু বিস্তারিত করব। চলো আমরা চলে আসি 13 নম্বর অঙ্কের গ, যে তালিকার 50 পদের সমষ্টি। এখন তোমাকে একটা বিষয় আমি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে এই তালিকার প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 13। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি দুইটি পদের সমষ্টিগত, প্রথম দুটি পদের সমষ্টিগত, তখন কিন্তু এই দুইটা যোগ করে যেটা হবে সেটা হবে আমার আনসার। ঠিক আছে, আবার যদি বলা হয় 21 হচ্ছে তৃতীয় পদ, আমাকে যদি বলা হয় যে 3টি পদের সমষ্টিগত, তখন এই 3টি পদ কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, কারণ আমাকে বলা হয়েছে 50 পদের সমষ্টিগত। এখন আমার পক্ষে 50টা পদ বের করে সবগুলো যোগ করা সম্ভব না, কারণ অনেক সময়ের বিষয়। আমরা চাচ্ছি অন্য কোনো সিস্টেমিক্যালি ওয়েতে আমরা বের করতে পারি কিনা। তবে এটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র। যদি সমষ্টি বলা হয় কতগুলো পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে এটা হচ্ছে সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এখন এখানে আমরা যদি করি তাহলে প্রথম পদের মান কত? প্রথম পদের মান হচ্ছে 5, শেষ পদের মান কত আমরা জানি না। অর্থাৎ 50তম পদের সমষ্টি বের করতে চাইলে, 50টা পদের সমষ্টি বের করতে চাইলে 50 নাম্বারের কাছে এটাকে বের করতে হবে। তাহলে এটা আমরা আগে সূত্রের মাধ্যমে বের করব, তাহলে এটা গ্যাপ থাক। এবার আমাকে কয়টা পদের সমষ্টি বের করতে হবে? 50টা পদের সমষ্টি, নিচে ভাগ আছে 2। এবার আমাকে বের করতে হবে শেষতম, অর্থাৎ 50তম পদটা কত। এখন 50তম পদ বের করতে হলে আমাকে আগে এই ধারার একটা সূত্র বের করতে হবে। সূত্র কোন ধারা, এই ধারাটা কোন সূত্রটা মেনে চলছে। এখন খেয়াল করে দেখো, প্রতিবার আমাদের ধারাটা যেহেতু 8 করে অগ্রসর হচ্ছে, তাহলে আমাদের সূত্রটা 8 দিয়ে হবে। আমরা একটু আগে করেছিলাম 8 দিয়ে সূত্র হবে। এবার 8-এর সাথে আমরা প্রথম পদ যেহেতু 8-এর সাথে আমরা 1 গুণ করব, 8 একে 8। এবার কি করলে 5 হবে? মাইনাস 3 করলে 5 হবে। তার মানে আমার সূত্র হচ্ছে, এই ধারাটা সূত্র হচ্ছে 8 ক মাইনাস 3। শেষ। দেখো পরবর্তীগুলো একই নিয়মে অনুযায়ী হবে। যেমন 8-এর সাথে আমরা যদি দ্বিতীয় পদ, তাহলে 2 গুণ করবো, 8 দুগুণা 16, 16 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 13 হচ্ছে। তাহলে আমাদের সূত্র হবে 8 ক মাইনাস 3। সবগুলো কিন্তু এই সূত্রটাই মেনে চলবে। আবার তৃতীয় পদ, এক্ষেত্রে 8 গুণ তৃতীয় পদ হলে
কয়ের মান 3, তাহলে 3 আটা 24, 24 থেকে 3 গেলে দেখো আবার 21 হচ্ছে। তার মানে আমার সূত্রটা হচ্ছে 8 ক মাইনাস 3, অর্থাৎ প্রতিবারে কিন্তু এই সূত্রটাই সবগুলো মেনে চলছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই ধারার জন্য আমাদের বীজগণিতের সূত্র আমরা কি পেলাম? 8 ক মাইনাস 3। এই সূত্র দ্বারা যে কোনো পদ, এই সূত্র দ্বারা এই ধারার যে কোনো পদ বের হয়ে যাবে। এবার আমার দরকার এই ধারার 50 নাম্বারের পদ। তাহলে 50তম পদের সূত্র, আমরা সূত্রটাকে লিখি। সূত্র হচ্ছে 8 ক মাইনাস 3। এবার যদি 50তম পদ বের করতে চাই, তাহলে আমরা কয়ের মানটা 50 বসাবো। তাহলে 8 এর জায়গায় 8 ইন্টু 50 মাইনাস 3 করলে কত হচ্ছে? 5 আটা 40, 400 মাইনাস 3 বিয়োগ করলে হচ্ছে 397। এটাই হচ্ছে আমার এই ধারার 50 নাম্বারের পদ। এই এই পদটা কিন্তু আমার দরকার এখানে। এটা বের করার জন্য আমরা এখানে সূত্র তৈরি করলাম। হ্যাঁ, তাহলে আমাদের শেষ পদটা হচ্ছে 397, অর্থাৎ আমরা এই পরিমাণ শেষ পদ মানে হচ্ছে আমরা 50টা পদের সমষ্টি বের করতে চাই, আর 50 নম্বরের পদটা হচ্ছে 397। আমরা এর আগে সবগুলো পদের সমষ্টি করলে কত হবে আমরা এখন পেয়ে যাবো। এবার এটা কাটাকাটি করলে হচ্ছে, এখানে কাটাকাটি করতে পারো, 25 দুগুণা 50, তাহলে উপরে কত আছে এটা যোগ করো। এখানে যোগ করলে হয় 402, আর এখানে আছে 25। এই সংখ্যাটা এরা গুণাকারে আছে, এই দুটাকে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এখানে 402 আছে আর 25 আছে, দুটো গুণ করলে যেটা হবে এটা হচ্ছে আমার প্রথম 50টা পদের সমষ্টি। ঠিক আছে, আমরা যদি মানে ডিরেক্ট বের করতে চাই, তাহলে 50টা পদ বের করব, এরপরে যোগ করব। ওইটা করলে যা হবে, এটা করলে আমাদের আনসারটা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, ওইটাই বের হবে। ঠিক আছে, আমরা গুণ করে দেখি কত হয়। তাহলে এখানে এখানে আমাদের যোগ করলে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 50, 10,050। এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমাদের এই ধারার প্রথম 50 পদের সমষ্টি 10,050। ঠিক আছে, এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস 8-এর প্যাটার্নে আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।